অনির্বাণ হাসপাতালের সামনে গাড়িটা দাঁড় করিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকে আসলো। এদিকে অঞ্জলি ভীষণ রকম পাগলামো শুরু করে দিয়েছে। কেউ ওকে সামলাতে পারছে না। অনির্বাণ কেবিনের দরজার সামনে এসে পৌঁছতেই অঞ্জলি সামনে তাকিয়ে অনির্বাণকে দেখে ওকে ধরে থাকা দুজন মহিলার হাতে কামড়ে দিয়েই অনির্বাণকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। ওখানে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকিয়ে গুজগুজ করতে শুরু করলো। অংশু পরিস্থিতিটা বুঝতে পেরে সবার উদ্দেশ্যে বলে ওঠে, যে যার কাজে যাও, অনি এসে গিয়েছে, আমরা ঠিক সামলে নিতে পারবো। অংশুর কথায় সবাই কেবিন থেকে বেরিয়ে চলে যায়। অঞ্জলি, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ো, অংশু অঞ্জলির উদ্দেশ্যে বলল। কিন্তু অঞ্জলি কোনো কথা কানে শোনে না, শুধু অনির্বাণের বুকে মাথা রেখে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। না, আমি ঘুমাবো না, ঘুমালেই তুমি চলে যাবে। অঞ্জলি কাঁপা কাঁপা গলায় কথাটা বলে ওঠে। আমি কোথাও যাব না অঞ্জলি, তুমি ঘুমিয়ে পড়ো। অনির্বাণ শান্ত গলায় কথাটা বলে ওঠে। কথা দিচ্ছ তো? অঞ্জলি হাত বাড়িয়ে আদুরে গলায় বলল, কথা দিলাম, আমি যাব না। অনির্বাণ অঞ্জলির হাতের উপর আলতো করে হাত রাখতেই অঞ্জলি খিলখিল করে হেসে উঠল। তারপরেই অনির্বাণ অঞ্জলির হাত ধরে নিয়ে এসে ওকে বিছানার উপর শুইয়ে দেয়। অঞ্জলি ধীরে ধীরে ঘুমের দেশে আর অনির্বাণ ওর পাশে চুপটি করে বসে থাকে। অংশু ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য করছে। অঞ্জলির ঘুমিয়ে পড়ার পরে ভাইয়ের কাঁধে হাত রেখে বলে, অনি, অনেক রাত হয়ে গিয়েছে, বাড়ি চল, ওরা সবাই আছে, সামলে নেবে। দাদা, অঞ্জলির ফাইলটা কোথায় তুই জানিস? অনির্বাণ দাদার কথার জবাব না দিয়েই অংশুকে প্রশ্ন করে। জানি, কিন্তু কেন বলতো? অংশু অবাক হয়ে জিজ্ঞাসা করে। একটু দেখতাম। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই, চলো। অনির্বাণ কথাটা বলেই উঠে দাঁড়ালো। তারপর খেয়াল করে অঞ্জলি ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। চিন্তা করিস না, আমি কাউকে বলছি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতে, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। অনির্বাণকে চিন্তিত দেখে অংশু বলে। অনির্বাণ মাথা নাড়ায়, তারপরে দাদার সঙ্গে বেরিয়ে চলে আসে। অতীন্দ্রবাবু কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এসেছেন। অনির্বাণ আর অংশু সেনগুপ্ত বাড়ির সামনে গাড়ি থামিয়ে গাড়ি গ্যারেজে রেখে কলিং বেল বাজাতেই সুমিত্রা দেবী এসে দরজা খুললেন। দুভাই হাসি মুখে ভেতরে ঢুকে আসে। সুমিত্রা দেবী তার আদরের ছোট ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, দেখেই মনে হচ্ছে সারাদিন খুব ধকল গিয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মা, আমিও তো সারাদিন পর এলাম, আমাকে তো বলছো না? অংশু একটু অভিমানী গলায় বলল। অনি না তোর ছোট ভাই এমন হিংসে করতে আছে? সুমিত্রা দেবী বলতে অংশু হেসে ফেলে। এসবের মাঝেই অনির্বাণ ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরে চলে যায়। সুমিত্রা দেবী একটু সন্দেহ হয়, ওনার ছোট ছেলে বরাবরই একটু হাসি খুশি, হঠাৎ এমন চুপচাপ করে যাওয়াই কেমন অদ্ভুত লাগলো। তবে অংশু সেটা বুঝতে পেরে বলে, ভাই খুব ক্লান্ত হয়ে গিয়েছে, মা বরং তুমি আমার খাবারটা দাও, আমি ওর ঘরে দিয়ে যাই। হ্যাঁ রে, সেটাই কর। সুমিত্রা দেবী কথাটা বলে রান্নাঘরে চলে গেলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। রুমে এসে কোনো মতে শার্ট খুলে অনির্বাণ সোজা ওয়াশরুমে চলে যায়। শাওয়ার চালিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। বারবার অঞ্জলির কাদো কাদো মুখটার ছবি ওর চোখের সামনে ভেসে উঠছে। শাওয়ারটা বন্ধ করে দুহাত দিয়ে চুলটা খামচে ধরে মনে মনে বলে, অঞ্জলিকে কী হয়েছে ওর? যতবারই ওর চোখের দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল ওর চোখ দুটো অনেক কষ্ট যন্ত্রণা চেপে রেখেছে। আমাকে অঞ্জলির সব ডিটেলস একবার স্টাডি করতে হবে। এত অল্প বয়সী একটা মেয়ে, মনে হচ্ছে জীবনে কোনো ভয়াবহ
ঘটনা ঘটেছে, যার বোঝা বইতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। অনির্বাণ এই সব কিছুই ভাবছিল। হঠাৎ অংশুর ডাক শুনে সম্মতি ফিরে আসলো। নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বাইরে বেরিয়ে আসে। তারপরেই খাবারের প্লেটটা দেখে প্রায় হামলে পড়ে বলে, যা বাবা, ভালো করেছিস, এখানে নিয়ে এসেছিস, ভীষণ খিদে পেয়েছে। তুই তাড়াতাড়ি খেয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। অংশু কথাটা বলে পাশে নিজের রুমে চলে গেল। অনির্বাণ রাতের পোশাক পরে নিয়ে সোফায় বসে খাওয়াটা শুরু করতেই হঠাৎ করে জিনিয়ার কথা মনে পড়ে যায়। অনির্বাণের মন সত্যিই খুব খারাপ হয়ে যায়। সেই ছোটবেলা থেকে জিনিয়ার সঙ্গে ওর বন্ধুত্ব। মেয়েটা বরাবরই একা। বাবা আর মার মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে কেউই ওর দায়িত্ব নিতে চায়নি। দুজনে নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়ে। দাদু ঠাম্মার কাছেই ছোট থেকে মানুষ হয়েছে, কিন্তু বেশ কিছু বছর আগে তারাও ওকে ছেড়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। খাবারের প্লেটটা টেবিলে রেখে অনির্বাণ ফোনটা হাতে নিয়ে জিনিয়াকে ফোন করে একবার দুবার, এমনভাবে বেশ কয়েকবার ফোন করার পরেও জিনিয়া অনির্বাণের ফোন ধরল না। অনির্বাণ বুঝতে পারে মেয়েটা ওর উপর রাগ করেছে, এখন আর ফোন করে কোনো কাজ নেই। সেটা বুঝতে পেরেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। চলো আবার গল্পতে ফিরে আসা যাক। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল অনির্বাণ। এমন সময় ওর হাতের উপর নরম হাতের স্পর্শ পেয়ে হুড়মুড় করে উঠে বসে অঞ্জলি বলে চিৎকার করে উঠল। তবে সামনে তাকিয়ে জিনিয়াকে দেখে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। ঘরে এসে চলছে, কিন্তু তাও অনির্বাণ ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। আর অনির্বাণের এমন অবস্থা দেখে হাত দুটো ভাঁজ করে ভুরু কুঁচকে বলে, অঞ্জলি? যে এই অঞ্জলি? কাল থেকে নাম শুনছি। কাল তো বললি পেশেন্ট। তুই আজকাল পেশেন্টকে নিয়ে স্বপ্ন দেখছিস? তুই এখানে না মানে তুই এখন আমার উপর রাগ করেছিস? আমি ভাবলাম যাওয়ার পথে আমাকে তোর রাগ ভাঙাতে হবে। অনির্বাণ জিনিয়ার কথা বলা কথার কোনো উত্তর না দিয়ে নিজে বলে ওঠে, রাগ তো করেছিলাম, তারপর ভাবলাম একদিন ডাক্তারের কাছে যে তার পেশেন্টের থেকে বড় কেউ হতে পারে না। জিনিয়া হাসি মুখে কথাটা বলল, বাবা, তোর মাথায় এত বুদ্ধি কবে থেকে হলো? অনির্বাণ বিছানার থেকে নেমে জিনিয়ার মাথায় গাট্টা মেরে বলে, বুদ্ধি আমার অনেক দিনই হয়েছে রে, তুই সেটা দেখতে পাসনি। এছাড়া আমি আর একটা কারণে এসেছি। তোর তো সময় হচ্ছে না ডিনার করার, তাই আমি তোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তবে শুধু একা তোর জন্য নয়, তোর হসপিটালে সমস্ত পেশেন্টের জন্য নিয়ম মেনে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে আমি নিজে তোর হসপিটালে গিয়ে সবাইকে খাওয়াবো, আর সঙ্গে তোকেও। জিনিয়া এক নাগাড়ে ওর কথাগুলো বলে গেল। বাহ, দারুণ আইডিয়া। তুই ওয়েট কর, আমি রেডি হয়ে আসছি। অনির্বাণ কথাটা বলে চলে যায় আর জিনিয়া নিচে নেমে আসে। আন্টি, বলো তোমার কি হেল্প লাগবে? জিনিয়া রান্নাঘরে এসে সুমিত্রা দেবীকে কাজ করতে দেখে বলে উঠল। ছোট থেকেই জিনিয়া প্রায় সেনগুপ্ত বাড়িতে আসা যাওয়া করে, তাই সুমিত্রা দেবী ওকে খুব ভালোবাসেন। হেল্প তো একটা লাগবে, কিন্তু সেটা অংশুর জন্য পাত্রী খুঁজতে। সুমিত্রা দেবীর কথা শুনে জিনিয়া হো হো করে হেসে ওঠে। নো টেনশন, অংশুদা এত হ্যান্ডসাম যে মেয়েদের লাইন পড়ে যাবে আন্টি। আমার চিন্তা তো অনেকে নেই, মানে এত ফ্ল্যাট করে কোনো মেয়ে বিয়ে করবে ওকে? যিনি আমাদের ছেলে কথা বলল, কেন তুই আছিস তো, তুই করবি ওকে বিয়ে? সুমিত্রা দেবী কথাটা বলতেই জিনিয়ার মুখ পুরো লজ্জায় লাল হয়ে যায়। আমি না মানে দেখ, তুমি যে কি বলো না। জিনিয়া কোনো রকমে কথাটা বলেই লজ্জায় মুখ ঢেকে নেয়। সুমিত্রা দেবী হো হো করে হেসে ওঠে, তবে লজ্জা পেলেও জিনিয়ার মনের কোথায় যেন সুমিত্রা দেবী বলে দেন, আজকে
এরপর অল্প কিছু ব্রেকফাস্ট করেই বেরোতে হয়, কারণ সুমিত্রা দেবী যে না খাইয়ে কিছুতেই যেতে দিতে রাজি হন না। খাওয়া শেষ করে জিনিয়া ওর বানানো সব খাবার নিয়ে অনির্বাণের সঙ্গে গাড়ি করে শিবানী মানসিক হাসপাতালে এসে পৌঁছায়। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আবারও পরের পর্বটি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন।